প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা যারা এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম। তোমাদের সেমিস্টার 2 একটি অন্যতম কবিতা ভাব সম্মিলন, যেটি বিদ্যাপতি লিখেছেন, সেই কবিতাটির বিষয়বস্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা 5 নম্বরের দুটি প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতে পারো তাহলে তোমরা 5 নম্বরের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়, কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখলে পরীক্ষক খুশি হন, সেই প্রশ্নের একটি আদর্শ নমুনা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আবারও বলছি, এর যে বিষয়বস্তুর যে ভিডিও রয়েছে, অর্থাৎ ভাব সম্মেলন কবিতাটির বিষয়বস্তুর যে ভিডিও, সেটি এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যারা দেখোনি সেই ভিডিওটি দেখে নিতে পারো। বিষয়বস্তু যত ভালো করে জানবে ততই কিন্তু তোমরা উত্তর ভালো করে লিখতে পারবে, আর ভালো করে প্রশ্নের উত্তর লিখলেই পরীক্ষক খুশি হবেন, নম্বর বেশি পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে আজকে যে দুটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, তার প্রথম যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, বৈষ্ণব পদাবলিতে ভাবোল্লাস বা ভাব সম্মেলন কাকে বলে? ভাব সম্মেলন পদ্ধতিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় বর্ণনা করো। অর্থাৎ আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে যে আদর্শ নমুনা প্রশ্ন রয়েছে সেখানে এই প্রশ্নটি দেওয়া আছে। সেই প্রশ্নটি আমি তোমাদের সামনে আজকে উত্তর সহকারে তুলে ধরছি। তাহলে প্রথম যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে, ভাবোল্লাস বা ভাব সম্মিলন কাকে বলে, তার উত্তর আমরা একটু দেখব। দেখো, বলছি বৈষ্ণব পদাবলীর হলো রাধাকৃষ্ণের প্রেমার্থসূচক পদের সমষ্টি। বৈষ্ণব কবিগণ এখানে রাধাকৃষ্ণের প্রেম জীবনকে কয়েকটি পর্যায়ে ভাগ করে তার স্বরূপ নির্ণয়ের চেষ্টা করেছেন। এই পর্যায়গুলি হলো পূর্বরাগ, অনুরাগ, অভিসার, মান, আক্ষেপানুরাগ, মাথুর এবং ভাব সম্মিলন প্রভৃতি। তাহলে দেখো, আগের ভিডিওতে অর্থাৎ বিষয়বস্তুর ভিডিওতে আমি কিন্তু তোমাদের সামনে বলেছি যে বৈষ্ণব পদাবলী এটি কিন্তু মূলত রাধাকৃষ্ণের প্রেম লীলাকে অবলম্বন করে রচিত হয়েছে। তো এই বৈষ্ণব পদকর্তারা সেই লীলার কতগুলি পর্যায় বর্ণনা করেছেন বা কল্পনা করেছেন, যার সব শেষ পর্যায়কে আমরা বলে থাকি ভাব সম্মিলন। তো এখানে আমরা দেখব যে এই পর্যায়ে কি কি পর্যায় রয়েছে। না, প্রথম যেটা রয়েছে যে পূর্বরাগ, অর্থাৎ কি না কোনো ক্ষেত্রে না দেখে বা কেবলমাত্র শুনে যখন কারো প্রতি প্রেমের উদয় হয় সেটাকে বলা হচ্ছে কি পূর্বরাগ। অনুরাগ কি না, অনুরাগ হচ্ছে কি যেটাকে আমরা বলতে পারি যে প্রিয়তমাকে বা প্রিয়তমকে যদি নতুন করে পাওয়ার জন্য যে আকুলতা তৈরি হয়, অর্থাৎ প্রেমকে একটা নতুনত্ব দান করা হয়, তাকে বলা হচ্ছে গিয়ে অনুরাগ। অভিসার, অভিসার হচ্ছে গিয়ে কি না কোনো একটা সংকেত বা কোনো একটা বিষয়ে বা মিলনের উদ্দেশ্যে বা দেখা করার জন্য পরস্পরের উদ্দেশ্যে যাত্রাকে বলা হচ্ছে কি এখানে অভিসার। মান কি, যেটাকে আমরা বলতে পারি বা আক্ষেপানুরাগ, এই ক্ষেত্রে আমরা দেখি যে কোনো কিছু ক্ষেত্রে প্রেমের উৎসর্গের কারণে বা উৎকর্ষের কারণে প্রিয়তমার কাছ থেকে যে একটা বিচ্ছেদ যন্ত্রণা বা দুঃখ রয়েছে সেটাকে বলা হচ্ছে কি আক্ষেপানুরাগ। মাথুর, অর্থাৎ এই পর্যায়ে যেখানে আমরা দেখি যে কোনো কারণবশত নায়ক বা নায়িকা তারা একে অপরের বা আলাদা জায়গাতে চলে গিয়েছে বা বিচ্ছেদ ঘটেছে, সেটা কিন্তু বৈষ্ণব শাস্ত্রে আমরা বা বৈষ্ণব পদাবলিতে যেটাকে মাথুর বলা হয়। এবং সবশেষ যেটি রয়েছে ভাব সম্মিলন, এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, অর্থাৎ ভাব সম্মিলন বৈষ্ণব যে রস সাহিত্য তার শেষ পর্যায়ে রয়েছে। এখানে ভাবালোকে অর্থাৎ নিজের মনের মধ্যে অন্তরের ভাবনায় এখানে কিন্তু রাধা কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন, তারা আনন্দ উপভোগ করছেন। এই পর্যায়টাকে আমরা ভাব সম্মিলন বলে থাকি। তো এখানে কি বলেছে, কৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অবতার, শুধু রাধার সঙ্গে প্রেমলীলা করার জন্য তার মর্তে আগমন ঘটেনি। কৃষ্ণের মর্তে আগমনের প্রধান হেতু ছিল মথুরাজ অত্যাচারী কংসের হাত থেকে মর্তবাসীকে রক্ষা করা। কর্তব্যের এই টানে কৃষ্ণ একসময় রাধাকে ছেড়ে বৃন্দাবনবাসীকে ছেড়ে মথুরা চলে যান, আর কখনো বৃন্দাবনে ফিরে আসেননি। কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে যাওয়ার পরে রাধার হৃদয় বিরহ বেদনায় বিদীর্ণ হয়ে পড়ে এবং রাধার এই অবস্থায় পরিচয় বৈষ্ণব পদাবলী মাথুর পর্যায়ের পদে আছে। বাস্তব জগতে যখন রাধা কৃষ্ণের মিলন সম্ভব হলো না, তখন বৈষ্ণব কবিরা কী করলেন, রাধার সঙ্গে কৃষ্ণের মিলন ঘটালেন কিসের মাধ্যমে, কিছু ভাবের জগতে। সেই জন্য বলছি তখন বৈষ্ণব কবিরা ভাবের জগতে কৃষ্ণের সঙ্গে রাধার মিলন ঘটে কিছু পদ রচনা করেছেন। এই পর্যায়ের পদগুলিকে আমরা কি বলছি, ভাবোল্লাস বা ভাব সম্মেলন পর্যায়ের পদ। তাহলে এক কথায় তাহলে বিষয়টিকে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, এটি যদি তোমরা একটু গল্পের মতো করে মনে রাখতে পারো তাহলে কিন্তু বিষয়টি তোমাদের সামনে খুব সহজভাবেই মনে থাকবে। ভাব সম্মিলন অর্থাৎ আমরা যখন বিষয়বস্তুর ভিডিওতে আমরা দেখেছিলাম, ভাব মানে কি, ভাবনা, চেতনা বা মনের একটা বিশেষ অবস্থা। সম্মিলন মানে যেখানে প্রত্যক্ষ আলিঙ্গন নয়, ভাবনায় একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কৃষ্ণ মর্তে এসেছেন, তিনি কেবলমাত্র রাধার সঙ্গে তার প্রেমের
অভিনয় করার জন্য বা প্রেম করার জন্য নয়, তিনি এসেছেন কিসের জন্য না, তার আগমনের প্রধান কারণ ছিল সেই সময়ে মথুরাতে অত্যাচারী কংসের হাত থেকে দেশবাসীকে রক্ষা করা। তো এই কর্তব্যের টানে কৃষ্ণ কী হয়েছে, একসময় রাধাকে ছেড়ে বৃন্দাবনকে ছেড়ে মথুরায় চলে গিয়েছেন। তিনি আর কখনো বৃন্দাবনে ফিরে আসেননি। এই অবস্থায় রাধা কৃষ্ণকে কাছে পাচ্ছে না, তার মধ্যে বিরহ বেদনা তৈরি হয়েছে। এইভাবে যখন রাধা তার ভাবনাতে, মনের কল্পনাতে যখন একে অপরের সঙ্গে মিলন হচ্ছে, অর্থাৎ রাধা কৃষ্ণকে কাছে পাচ্ছে, এই কাছে পাওয়ার ফলে তার মধ্যে যে আনন্দ, যে অনুভূতি তৈরি হয়েছে, সেটাকেই বৈষ্ণব পদকর্তারা বা পদগুলিকে আমরা ভাবোল্লাস বা ভাব সম্মেলন পর্যায়ের পদ বলে থাকি। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ভাব সম্মিলন বা ভাবোল্লাস কাকে বলে তা। এবার দেখো কি বলা হয়েছে এখানে। বৈষ্ণব তাত্ত্বিকেরা রাধাকৃষ্ণের ভাবের জগতের মিলনের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁদের মতে বাস্তব জগতের মিলনের যথেষ্ট ব্যথা বেদনা বিরহ বিচ্ছেদ থাকে, কিন্তু ভাবের জগতের মিলন চিরমলিন, এখানে বিরহ বা বিচ্ছেদের কোনো অবকাশ নেই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যখন সরাসরি মিলন হচ্ছে, যখন সরাসরি সাক্ষাৎ হচ্ছে, সে সাক্ষাৎ অনেক সময় কি হয় না, ব্যথা দিতে পারে, বেদনা তৈরি হতে পারে, বিরহ বিচ্ছেদ থাকতে পারে, কিন্তু যখন ভাবের জগতে একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে, সেই মিলনে কিন্তু কোনো বিরহ থাকতে পারে না, সেই মিলনে কোনো বিচ্ছেদের অবকাশ থাকবে না। তাহলে বলছে ভাব সম্মেলনের একটি আধ্যাত্মিক তাৎপর্য আছে। বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণ হলেন ভগবানের স্বরূপ আর রাধা হলেন মানবাত্মার স্বরূপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদিকে ভগবান, অপরদিকে রয়েছে ভক্ত। এই কথা তো সত্যই, মানবাত্মার ভাবনায় জ্ঞাতে অজ্ঞাতে সর্বদাই ভগবান বিরাজ করে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে ভক্ত সর্বদাই ভগবানের কথা ভাববে, ভগবানের বিষয় নিয়ে চিন্তিত হবে, ভগবানকে নিয়েই তার আনন্দের বহিঃপ্রকাশ ঘটবে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈষ্ণব পদকর্তারা রাধাকে যেহেতু মানবাত্মার স্বরূপ হিসাবে বা মানবাত্মার প্রতিনিধি হিসাবে কল্পনা করেছেন, তাই রাধা অর্থাৎ মানবাত্মা, মানুষ অর্থাৎ ভক্ত, আর ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে আনন্দ উপভোগ করবেন, শ্রীকৃষ্ণের সঙ্গ লাভে তিনি সুখ পাবেন, তৃপ্তি পাবেন, এটাই স্বাভাবিক। এই বিষয়টি কিন্তু বৈষ্ণব পদকর্তারা তাদের এই ভাব সম্মিলন পর্যায়ের পদগুলোতে কিন্তু উল্লেখ করেছেন। হয়েছে। এবার রাধার যে আনন্দের যে চিত্র বা বর্ণনা আমরা পেয়েছি কবিতাতে, সেই বিষয়টি আমরা এবার একটু দেখবো। দেখো, রাধার আনন্দের চিত্র তোমরা কিন্তু যখন পরীক্ষায় লিখবে এইভাবে পয়েন্ট করে করে বিষয়গুলোকে সাজিয়ে নেবে। বৈষ্ণব পদাবলিতে ভাব সম্মেলন পদে রাধা কৃষ্ণের প্রেমের অভিজ্ঞতা অত্যন্ত মর্মস্পর্শী এবং গভীরভাবে অনুমতিশীল। কৃষ্ণকে মনের মধ্যে অনুভব করে রাধা এক অদ্ভুত আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠেন। এই অনুভূতি বাস্তব মিলনের আনন্দ নয়, বরং অন্তর্গত এক উপলব্ধি, যেখানে কৃষ্ণ রাধার হৃদয়ের গভীরতম কোণে বিরাজমান। রাধার মনের এই আনন্দ একাধারে শান্ত উদ্দীপ্ত। শান্ত এই কারণে যে তার মনে এক পরিপূর্ণতার বোধ হয়, উদ্দীপ্ত এই কারণে যে কৃষ্ণকে অনুভব করার মুহূর্তে তার প্রেম আরও গভীর ও অনন্ত হয়ে ওঠে। রাধা কৃষ্ণের প্রতি এমন এক অখণ্ড মনোযোগ ডুবে যান, যেখানে জগতের সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে শুধুই কৃষ্ণের ভাব মাধুর্যের উপলব্ধি করতে থাকেন। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, রাধার আনন্দ অর্থাৎ সেখানে কৃষ্ণের সরাসরি উপস্থিত না থেকেও তার মনের মধ্যে কৃষ্ণের বিরাজ। তো সেই বিরাজমান কৃষ্ণের কথা ভেবে, তার বিষয় চিন্তাভাবনা করে রাধার মনের মধ্যে আনন্দের বা ভাবনার বা সুখের অনুভব করছে। এই পদে রাধার এই অভিজ্ঞতা রূপকের মাধ্যমে প্রকাশ পায়। কখনো তা কৃষ্ণের বাঁশির সুর হয়ে রাধার মনে সাড়া দেয়, কখনো তা কৃষ্ণের রূপের মাধুর্যের স্মৃতিতে রাধাকে তন্ময় করে তোলে। এই উপলব্ধি বাস্তব মিলনের অভাবকে পূর্ণতা দেয়, যেখানে মনের মিলনই পরমার্থ। রাধার এই ভাবানুভূতি প্রেমের শুদ্ধতম এবং নির্মল রূপ, যা বৈষ্ণব সাহিত্যের অন্যতম মূলমন্ত্র। তাহলে এক কথায় আমরা যদি বলি যে কৃষ্ণকে কাছে না পেয়েও মথুরায় কৃষ্ণ চলে গিয়েছে, কৃষ্ণকে তিনি কাছে পাচ্ছেন না, তা সত্ত্বেও ভাবের বা কল্পনার জগতে রাধা তার সঙ্গে মিলিত হয়েছেন। তাহলে এই কথা তার সখীর সঙ্গে আনন্দ ভাগ করছেন, শেয়ার করছেন কবি বিদ্যাপতি। তিনি কিন্তু তার অসামান্য শিল্পদক্ষতার সাথে তিনি কিন্তু ভাব সম্মিলন পর্যায়ের পত্রিকে তিনি চিত্রিত করেছেন। তাহলে এইভাবে যদি তোমরা উত্তর পরীক্ষার খাতায় লিখতে পারো, তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষার গুণমান বাড়বে, পরীক্ষক খুশি হবেন, তাহলে কিন্তু তোমাদের নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আমরা আরেকটি যে প্রশ্ন রয়েছে আমাদের 2 এর দাগে, বিদ্যাপতির ভাব সম্মেলনী কবিতার কাহিনী বর্ণনা করে নামকরণের সার্থকতা বিচার করো। অর্থাৎ আমাদের যে কবিতার নামকরণ, এই নামকরণটি কতটা যথার্থ সেই বিষয়টি আমাদেরকে একটু আলোচনা করতে হবে। দেখ,
বলছে মৈথিলী কোকিল বিদ্যাপতির বৈষ্ণব পদাবলীতে ভাব সম্মিলন কবিতা রাধাকৃষ্ণের গভীর প্রেমের আধ্যাত্মিক অভিজ্ঞতার এক চিত্র তুলে ধরে। এখানে কৃষ্ণ রাধার মানসিক আধ্যাত্মিক মিলনই মুখ্য বিষয়। বাস্তবিক মিলনের অভাব থাকা সত্ত্বেও রাধার হৃদয়ে কৃষ্ণের প্রতি যে প্রেম আকুলতা অনুভব তা এই পদটির মূল ভাব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মৈথিলী কোকিল অর্থাৎ বিদ্যাপতির যেটা আমরা উপাধি বলতে পারি, তো এই পদকর্তা তিনি কি করছেন ভাব সম্মিলন কবিতাতে রাধা এবং কৃষ্ণের প্রেমের এক আধ্যাত্মিক অভিজ্ঞতার চিত্র তিনি কিন্তু বর্ণনা করেছেন। এখানে কি রাধা এবং কৃষ্ণ উভয়ের মধ্যে শারীরিক মিলন নয়, এখানে মানসিক বা আধ্যাত্মিক মিলনই কিন্তু মুখ্য বিষয়। এই বিষয়ের মাধ্যমে রাধার হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেম আকুলতা যে অনুভব তা কিন্তু এই পদটির মূল ভাব। এবার আমরা কাহিনী বর্ণনা করব, কাহিনী বর্ণনার মাধ্যমে নামকরণের সার্থকতা বিচার করব। কাহিনীতে কি বলা আছে? কবিতায় রাধার মানসিক অবস্থার বর্ণনা পাওয়া যায়। রাধা কৃষ্ণের প্রতি গভীর আকর্ষণ এবং প্রেম অনুভব করেন, কৃষ্ণ তার কাছে আছেন আবার নেই। এই দ্বৈত অবস্থার মধ্য দিয়ে রাধা এক অপূর্ব অভিজ্ঞতার সম্মুখীন হন। বিদ্যাপতি তার কাব্যশৈলীর মাধ্যমে রাধার মানসিক দ্বন্দ্ব এবং আনন্দের একটি চমৎকার চিত্র এঁকেছেন। তাহলে কি চিত্র? দীর্ঘ অদর্শনের পর শ্রীকৃষ্ণের সঙ্গে মানস মিলনে শ্রীমতী রাধিকা আত্মহারা হয়ে পড়েন। তিনি সখীকে তাঁর সেই মিলনের সুখানুভূতির কথা অকপটে বলতে থাকছেন। প্রিয়তম কৃষ্ণ আজ তার দেহমন্দিরে চিরকালের জন্য বিরাজ করছেন। কোনো কিছুর বিনিময়ে তিনি তার প্রিয়তমকে কাছছাড়া করে দূরদেশে পাঠাবেন না। এই বিরহ এবং মিলনের অনুভব এক অভূতপূর্ব ভাবানুবর্তীর জন্ম দেয়, এই যা বিদ্যাপতির কবিতার মূল সুর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কাহিনী একেবারে সিম্পল সত্য কাহিনীর উপর ভিত্তি করে যা রয়েছে, অর্থাৎ কৃষ্ণ সেখানে নেই, তা সত্ত্বেও মনের মন্দিরে কৃষ্ণের অস্তিত্ব তিনি অনুভব করছেন, সেই জন্য তিনি আনন্দ উপলব্ধি করছেন, সেই কথা তার সখীকে বোঝাচ্ছেন। শুধু তাই নয়, কৃষ্ণের উপস্থিতি তাকে কতটা আনন্দ দিয়েছে সেই জন্য তিনি সমস্ত কিছু ভুলে কৃষ্ণ প্রেমে মজে গিয়েছেন। এরই হচ্ছে কি আমাদের কাহিনী কবিতা। এবার এই নামকরণের সার্থকতা আমরা এবার একটু দেখব। দেখো কি রয়েছে। পদটির নাম আমরা ভাব সম্মিলন, যা খুবই তাৎপর্যপূর্ণ। যথাযথ উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলকেরা কবিতাটির নামকরণ করেছেন ভাব সম্মিলন নামে। দেখো নামকরণটা কেন যথার্থ সেটা দেখে নাও। এক, ভাবের মিলন। বলছে এখানে রাধাকৃষ্ণের শারীরিক বা বাস্তবিক মিলনের চেয়ে ভাবের মিলনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রাধাকৃষ্ণের সঙ্গে মানসিকভাবে একাত্ম হয়েছেন, এই মানসিক একাত্মতা এবং হৃদয়ের অনুভব ভাব সম্মিলন নামের যথার্থতা প্রতিষ্ঠা করছে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি? দেখো বলছে দ্বৈত অনুভূতির প্রতিফলন। বলছে রাধার মধ্যে বিরহ এবং মিলনের যে দ্বৈত অনুভূতি তা মূলত ভাবের স্তরেই সংঘটিত। বাস্তবে কৃষ্ণ তার কাছে না থেকেও অনুভবের মাধ্যমে সর্বদাই উপস্থিত। এই উপলব্ধি এবং ভাবের ঐক্য নামকরণকে আরও গভীরভাবে তাৎপর্যমণ্ডিত হয়েছে। এরপরে দেখো 3 নম্বর যে পয়েন্ট রয়েছে আমাদের আধ্যাত্মিক প্রেম। তাহলে বিদ্যাপতির এই কবিতায় প্রেম শারীরিক আকর্ষণের ঊর্ধ্বে উঠে এক আধ্যাত্মিক স্তরে পৌঁছেছে। রাধাকৃষ্ণের মাধুর্য, প্রেম ও স্মৃতি নিয়ে যে অনুভব করছেন তা প্রেমের শুদ্ধতম রূপ। এই আধ্যাত্মিক প্রেমই ভাব সম্মিলন নামকরণকে সার্থক করে তুলেছে। এবার আমরা উপসংহারে পৌঁছে গিয়েছি। দেখো বিদ্যাপতির ভাব সম্মিলন পদটি রাধাকৃষ্ণের প্রেমের এমন এক পর্যায়ের কথা বলে যেখানে মিলন শারীরিক বা বাস্তব নয়, বরং মানসিক এবং আধ্যাত্মিক। পদটির নামকরণ প্রেমের এই গভীরতার শুদ্ধতাকে সুন্দরভাবে প্রকাশ করে। প্রেমের যে ভাবানুভূতি বিদ্যাপতি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন তার সাথে নামটি পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবং যথার্থ। তাহলে এইভাবে কিন্তু পরীক্ষায় তোমাদেরকে উত্তর লিখতে হবে, তাহলেই কিন্তু ভালো নম্বর তোমরা পাবে। তাহলে বিদ্যাপতির যে কবিতা আজকে আমরা ভাব সম্মিলন, সেখান থেকে 2টো 5 নম্বরের বড় প্রশ্ন এবং তার উত্তরে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি এইভাবে তোমরা যদি উত্তরটি খাতায় তুলে নিয়ে ভালো করে মুখস্থ করে পরীক্ষায় লিখতে পারো, অবশ্যই ভালো নম্বর পাবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে আমরা আরও 5 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো। শুধু তাই নয়, আবারও বলছি, ভাব সম্মিলন তার বিষয়বস্তুর ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে সেই লিঙ্কে প্রবেশ করে ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে কিন্তু তোমাদের বিষয়বস্তু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে, তারপর উত্তর সম্পর্কে তোমাদের একটা পরিপূর্ণ ধারণা আসবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।